বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণে ঢালাও প্রশংসা এবং ১৩ বছরে রাজ্যের আর্থিক বিকাশের উল্লেখ ভাষণে। রাজ্যপালের বক্তব্যে উঠে এলো বিজেপিএস সাফল্যের প্রসঙ্গ। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও মন্তব্য রাজ্যপালের ভাষণ নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুলল বিরোধী বিজেপি। রাজ্যপালের ভাষণে সরকারের ঢালাও প্রশংসা। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে সরকারের ঢালাও প্রশংসা এবং ১৩ বছরে রাজ্যের আর্থিক বিকাশের উল্লেখ। এই ভাষণে রাজ্যপালের বক্তব্যে উঠে এলো বিজেপিএস এর সাফল্যের প্রসঙ্গ এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও মন্তব্য রাজ্যপালের ভাষণ নিয়ে গুচ্ছ প্রশ্ন তুলল বিরোধী বিজেপি। রাজ্যপালের প্রশ্ন নিয়ে একাধিক প্রশ্ন, রাজ্যপালের প্রশংসা নিয়ে একাধিক প্রশ্ন বিজেপির এবং বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা। ১৩ বছরে রাজ্যের আর্থিক বিকাশের উল্লেখ ভাষণে। রাজ্যপালের বক্তব্যে উঠে এলো বিজেপিএস এর সাফল্যের প্রসঙ্গ এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ, এমনটাও মন্তব্য করেন রাজ্যপাল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা এবং সেক্ষেত্রে বিরোধীদেরও গুচ্ছ প্রশ্ন সেই নিয়ে, এবং যে বিশেষ একটি ইস্যু নিয়ে সারা বছর তোলপাড় হলো আরজিকর ইস্যু, সেই আরজিকর ইস্যু রইল না এই গোটা বিষয়, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। একেবারেই সঞ্চারী, আমরা যদি মনে করে দেখি অগস্ট মাসের পর থেকে 2024-এর অগস্ট মাসের পর থেকে এই রাজ্যপাল বারবার রাজ্যের আইন শৃঙ্খলা আর্থিকর প্রসঙ্গ তবেতেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে এবং বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে বিদ্ধ করেছে। এবং কোথাও সেই সময় সিভি আনন্দ বোসের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্ট সরাসরি বিরোধী দল যেগুলো রাজ্যের বিরোধী দল রয়েছে তাদের স্টেটমেন্টের সাথে কোথাও একটা সামঞ্জস্য ছিল। কিন্তু আজকে যখন বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তব্য রাখেন, সেই বক্তব্যতে একেবারে 180 ডিগ্রি টার্ন, এবং সেই 180 ডিগ্রি টার্নের ফলপ্রসূ আমরা দেখলাম তা হলো আজ রাজ্যপালের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা শুনলাম, রাজ্যপালের মুখে রাজ্য সরকারের ঢালাও প্রশংসা শুনলাম, এবং একই সঙ্গে দেখলাম যে আরজিকর ইস্যু নিয়ে রাজ্যপালের ওই প্রায় 27 থেকে 28টা পয়েন্ট বিস্তৃত যে ভাষণ তাতে কোথাও স্থান পায়নি আরজিকর ইস্যু। বরং উল্টে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে অনেক উন্নত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, বর্তমান রাজ্য সরকার যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য বরাদ্দ বাড়িয়েছে এবং একই সঙ্গে উন্নয়নমূলক পরিকাঠামো তৈরি করেছে সেটার উল্লেখ দেখলাম আমরা রাজ্যপালের ভাষণে। একই সঙ্গে যে শিক্ষা দুর্নীতি, যে শিক্ষায় নিয়োগের দুর্নীতি, একাধিক পয়েন্টার নিয়ে বিরোধীরা বারবার রাজ্য সরকারকে বিঁধেছে। আজকে কিন্তু দেখা গেল সেই শিক্ষা এবং উচ্চশিক্ষা দুটোতেই ঢালাও প্রশংসা করেছেন রাজ্যপাল। সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমরা দেখলাম তা হলো যে রাজ্যপালের মুখেও কোথাও কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে করে এসছেন তার স্বীকৃতি পাওয়া গেল। কোথাও রাজ্যপাল এই প্রসঙ্গে লিখেছেন যে রাজ্য কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ার পরও নিজের আর্থিক বিকাশ করতে সক্ষম হয়েছে, মানুষকে তাদের পরিষেবা দিতে সক্ষম হয়েছে, নারী ক্ষমতায়নে এই রাজ্য অনেক উপরে উঠেছে, মানরেগা থেকে শুরু করে আবাস সবেতেই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ উঠেছিল আজকে কার্যত সেটাতেই শিলমোহর দিলেন রাজ্যপাল। এরপর অবশ্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধীরা রাজ্যপালের এই ভাষণকে, এই বক্তব্যকে মাইনরিটি অ্যাপিজমেন্ট ভাষণ বলে কটাক্ষ করেছেন, এবং অনেকেই বলছেন যে এই ভাষণ কোথাও একেবারেই সত্যি চিত্রটা দর্শায় না। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাঝখানে একটি সংঘাত দেখা গিয়েছিল, একাধিক ক্ষেত্রে সংঘাত দেখা গিয়েছিল, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল রাজ্য সরকারের একাধিক অভিযোগ ছিল সেই রাজ্যপালের বিরুদ্ধে। কিন্তু বাজেট অধিবেশনের আগে রাজ্যপালের বক্তব্যে কোথাও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর যে সুসম্পর্ক, রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে সুসম্পর্ক এবং ঢালাও প্রশংসা সেটাই দেখা যাচ্ছে। একেবারে ইলমাস, আমরা একবার শুনে নিই যে রাজ্যপালের এই ভাষণ নিয়ে গুচ্ছ অভিযোগ তুলছে বিরোধী বিজেপি। ঠিক কি বলছেন বিরোধী দলনেতা, একবার শুনবো। অনেক রাজনৈতিক বক্তব্য, বিতর্কিত বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে অনেক বক্তব্য লিখে নবান্ন থেকে যে
খসড়া বক্তৃতা পাঠানো হয়েছিল, তার অনেকগুলো লাইন গভর্নর এক্সপাঞ্জ করেছেন। তারপরেও নিয়ম মেনে মন্ত্রিসভার যে বক্তব্য সেটাই গভর্নরকে পড়তে হয়, এবং এখানে ডাটা, ফ্যাক্টস, ফিগার্স, স্টেটমেন্ট এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ রাজ্যপাল মহোদয় বা রাজভবন অফিসের নেই। তাই স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। আমি আবারও ইলমাসের কাছে যাব। ইলমাস, আমরা যেমনটাই শুনছিলাম বিরোধী দলনেতার কথায়, তাতে কোথাও একটা মনে হচ্ছে তিনি যেমনটা বলতে চাইছেন যে খানিকটা বাধ্য হয়েই রাজ্যপালকে এই ধরনের ঢালাও প্রশংসা করতে হয়েছে রাজ্যের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যপাল কোথাও এই ভাষণ তোষণের জন্য করেছেন, বাধ্য হয়ে করেছেন, কিন্তু কে বাধ্য করলো, কি বাধ্য করলো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী কিছুই বলেননি। রাজনৈতিক মহল মনে করছেন রাজ্যপালের এই যে ঢালাও প্রশংসা, শুধু ঢালাও প্রশংসা নয়, রাজ্যের আর্থিক বিকাশ নিয়ে 13 বছরের রাজ্যের আর্থিক বিকাশ কে তিনি উল্লেখ করেছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই আর্থিক বিকাশকে যে স্তরে নিয়ে গেছে সেটা সত্যি অতুলনীয়। একই সঙ্গে বিজিবিএস কিংবা বিশ্ব বাণিজ্য মঙ্গল সম্মেলনের তিনি সাফল্যের প্রশংসা করেছেন। সবে মিলিয়ে রাজ্যপালের আজকের ভাষণ চিরাচরিত যেভাবে রাজ্যপাল সংঘাত আমরা জগদীপ ধনখড়ের সময় দেখেছিলাম, তারপর সিবি আনন্দের সময় দেখেছি, সেখান থেকে এটা কোথাও বেরিয়ে এলো। বেরিয়ে এসে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সমন্বয়ের কথা, যে ফেডারেল স্ট্রাকচারের কথা এত বছর ধরে বলে আসা হয়েছে, সেই ফেডারেল স্ট্রাকচারকেই সামনে তুলে ধরলো। ভারতীয় জনতা পার্টি তারা কোথাও এর বিরোধিতা করছে এই বলিয়ে যে কোথাও রাজ্যপাল হয়তো মোটিভেটেড হয়ে এই ভাষণ দিয়েছেন কিংবা কোন রকম কারণে তারা প্রভাবিত হয়ে ভাষণ দিয়েছেন, কিন্তু এই প্রভাবকে কেই বা বিস্তার করতে পারে? রাজ্যের কনস্টিটিউশনাল হেড রাজ্যপাল, তার উপর প্রভাব বিস্তার করাটা খুব একটা সহজ কথা নয় এবং প্রভাব বিস্তার করা যায়ও না। তাই কোথাও যে আজকে রাজ্যপালের ভাষণে 2026-এর লক্ষ্যে বিরোধীরা একটু হলেও পিছিয়ে পড়লো, কিংবা কোথাও যাকে বিরোধীরা যে রাজ্যপালকে এতদিন তাদের রাজ্যপাল বলে সরব হয়েছিল, সেই রাজ্যপাল যখন তার লাইন থেকে বিচ্যুতি ঘটিয়েছে এবং একেবারে 180 ডিগ্রি টার্ন নিয়ে রাজ্যের প্রশংসা করছে, তখন বিরোধীদের সমস্যার মুখেই পড়তে হয়েছে রাজনৈতিকভাবে। একেবারে এলমাস, অন্যদিকে আমরা প্রথমেই এই গোটা বিষয় আমরা প্রথমেই যে টপিকটার উপর শুরু করলাম আরজিকর ইস্যু, এই আরজিকর ইস্যু নিয়ে আজকে রাজ্যপালের ভাষণে কোনো কথা ছিল না এবং তা নিয়ে বিরোধী দলনেতা ঠিক কি বলেছিলেন শুনবো আমরা একবার। আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আরজিকরের ঘটনা নয়, তার তো উল্লেখ নেই। অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 15 দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে 9ই আগস্ট, তারপরে অন্তত 10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে। একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই। ফিরবো ইলমাস, আমরা শুনলাম আরজিকর ইস্যু এবং তার সাথে একইভাবে অপরাজিতা বেল, সুতরাং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যে রাজনীতিটা করছেন সেই রাজনীতি থেকে এই বিরোধী রাজনীতিতে এই প্রশ্নগুলো আসা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু কোথাও এক্সপেক্টেড ছিল, অ্যাটলিস্ট বিরোধী দলনেতা এক্সপেক্ট করেছিলেন যে রাজ্যপালও হয়তো তাদের সঙ্গে তাদের সুরে সুর মেলাবেন, তাদের অভিযোগের গুরুত্ব দেবেন। আজকে রাজ্যপালের ভাষণে শুধুমাত্র যে আরজিকর প্রসঙ্গ নেই তা নয়, উল্টে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ঢালাও প্রশংসা রয়েছে। তোমায় মনে করিয়ে দিই, রাজ্যের যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ঢালাও প্রশংসা উনি করছেন, সেই সময় কিন্তু গতকালও যদি আমরা দেখি নিউ টাউনে এক কিশোরীকে, এক মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিছুদিন আগে আবার নিউ টাউনে সেই কাণ্ডের একই রকম একটি কাণ্ড ঘটে। রাজ্যের একাধিক জায়গায় এরকম কাণ্ড ঘটছে। সেই জায়গা থেকে রাজ্যপালের ভাষণে আরজিকর কাণ্ডের কোনো উল্লেখ নেই। একই সঙ্গে রাজ্যের ঢালাও প্রশংসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ,
এইটা বলা কোথাও এটা বিরোধীদের সমস্যায় ফেলেছে, কারণ বিরোধীরা যে লাইনে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করছিলেন এবং এবার 26-এর লোককে আরো গুরুতরভাবে সেই অ্যাটাক শোনাবার চেষ্টা করছিলেন, সেখানে কোথাও একটা টেক পেতে হলো। কিন্তু রাজ্যপালের আজকে তার সাধারণ লাইন থেকে যে বিচ্যুতি ঘটলো, সে চিরাচরিত তার মন্তব্যের ধারা থেকে সে যে আজকে বিচ্যুতি ঘটিয়ে একেবারে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও প্রশংসা করলেন, সেটাও কিন্তু রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে, তাহলে কি একেবারে। কোনো নতুন সমীকরণ দেখা দিচ্ছে? যে সমীকরণের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব কনফিডেন্টলি বলতে পারলেন যে 2026-এ তৃণমূলই জিতবে, একা জিতবে, কারো সাহায্য লাগবে না। এখন এটাই দেখা। একেবারে ইলমাস, ধন্যবাদ তোমাকে। আপাতত ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। আমরা শুনে নেব রাজ্যপালের ভাষণে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরো যা বলা হয়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারীর আপত্তি, কি বলছেন তিনি, শুনবো। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া। বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে 6 লক্ষ কোটিতে পৌঁছেছে। 59,000 টাকা মাথা পিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন। এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে।